পোশাক রপ্তানির আড়ালে 950 কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে তৈরি পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান এস ইসলাম হোম অ্যান্ড ফ্যাশনের বিরুদ্ধে। বিএফআইইউ এর এক প্রতিবেদনে বলা হয়, অস্বাভাবিক কম রপ্তানি মূল্য দেখিয়ে সেই অর্থ সরিয়ে নেওয়া হয়। এছাড়া রপ্তানির অর্থ জমা হওয়ার সাথে সাথে নগদ উত্তোলনকেও সন্দেহজনক চোখে দেখছে সংস্থাটি। শুধু পাচার নয়, অগ্রণী ব্যাংক থেকে 90 কোটি টাকা ঋণ নিয়ে তার বেশিরভাগ এখন খেলাপির খাতায় তুলে রেখেছে প্রতিষ্ঠানের মালিক সিরাজুল ইসলাম। যদিও এসব অভিযোগ অস্বীকার করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল জাহির আনাস। সাভারের বিরুলিয়া এলাকায় এস ইসলাম ফ্যাশন নামে এই প্রতিষ্ঠানে কাজ করেন প্রায় 450-এর মতো শ্রমিক। রপ্তানিতে খুব একটা অবদান না থাকলেও সম্প্রতি যার নাম জড়িয়েছে অর্থ পাচারের মতো গুরুতর এক অপরাধে, যা উঠে এসেছে বিএফআইইউর এক প্রতিবেদনে। পরিদর্শন অনুযায়ী 2023 সাল থেকে 227টি এক্সপির মাধ্যমে আরব আমিরাত ও মালয়েশিয়ায় প্রায় $76 লাখ পোশাক রপ্তানি করে প্রতিষ্ঠানটি, যেখানে প্রতি পিস টি শার্ট, প্যান্ট ও ট্রাউজারের মূল্য দেখানো হয় মাত্র $1 থেকে $1.5, অথচ প্রকৃত মূল্য 3 থেকে 10 গুণ বেশি। ফলে আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে $7.30 লাখ পর্যন্ত অর্থ পাচারের আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাটি। বাংলাদেশি টাকায় যা 876 কোটি টাকা। ওনারা আমাদেরকে তথ্য চাইছিলেন, শাখায় চাইছে, পরে শাখায় খবর নিয়েছি, তথ্য চাহিদা অনুযায়ী তথ্য দিয়ে দিচ্ছে। প্রতিবেদনে বলা হয়, রপ্তানির অর্থ হিসেবে জমা হওয়ার পরপরই একাধিকবার নগদ উত্তোলন করা হয় 2020 থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত, যার পরিমাণ 49 কোটি টাকা। একেও সন্দেহজনক হিসেবে চিহ্নিত করা হয় এই প্রতিবেদনে। বাংলাদেশ ব্যাংকের কোনো তদন্তে যদি সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যেখানে ট্রেড বেস মানি লন্ডারিং সংগঠিত হয়েছে, যার মাধ্যমে বৈদেশিক মুদ্রা বিদেশে পাচার হয়েছে এবং এই পাচারের পিছনে ব্যাংকের নেগলিজেন্সি রয়েছে, অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে জোরালো নির্দেশ প্রদান করবে। প্রতিষ্ঠানটির মালিক সিরাজুল ইসলাম দুবাই ভিত্তিক মোহাম্মদ সিরাজুল গার্মেন্টস ট্রেডিং অ্যান্ড এলএলসি নামে একটি প্রতিষ্ঠানেরও মালিক। রপ্তানি চালানের বড় অংশই ওই প্রতিষ্ঠানের অনুকূলে দেখানো হয়। তাই একই ব্যক্তির মালিকানাধীন প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি রপ্তানি দেখিয়ে অর্থ স্থানান্তরের বিষয়টি ট্রেড বেস মানি লন্ডারিং হিসাবে দেখানো হয় প্রতিবেদনে। এছাড়া জাহাজীকরণের 4 মাস পেরিয়ে গেলেও 74টি রপ্তানি বিলের বিপরীতে $35,29,000 দেশে ফেরত আসেনি, যা বৈদেশিক মুদ্রা লেনদেনের নির্দেশনার লঙ্ঘন বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। তার ঋণের যে অবস্থা, এখন ঋণগুলো 2-1টা রেগুলার আছে আর একটা রিসুলস পর্যায়ে আছে। শুধু অর্থ পাচার নয়, অগ্রণী ব্যাংকের মহাখালী শাখা থেকে 90 কোটি টাকার বেশিরভাগই এখন খেলাপি সিরাজুল ইসলামের। আর সার্বিক বিষয়ে যোগাযোগ করা হলে সব অভিযোগকে মিথ্যা হিসেবে উড়িয়ে দেন তিনি। এবং 100% অডিট করা আছে, যে কয় বছরে করা আছে। আমার দোষ আছে, দোষ কোনটা? এখানে আমার কোম্পানি আছে, এটা না, এটা একটা পার্টনারের ইয়েতে আমরা যে বাংলাদেশে থেকে টাকা তোলা সমস্যা হয় বিধায় এখানে একটা অফিসের মতো আছে, যেন ইউরোপের বায়ারগুলি ওখানে যেতে চায় না, আমরা এখানে কথা বলি। আমাদের শুধুমাত্র অগ্রণী ব্যাংকের এই পেমেন্ট ছাড়া আপনি কোনো জায়গায় যা পাবেন না যে আমার পেমেন্টই আছে বা বাকি আছে, এরকম না। আমি এখানে করোনা কালীন যে প্রবলেমটা পড়ছিলাম, ফেস করছি, ওইটার ফলশ্রুতিতে এটা তারপরে আমি আমার দিক দিয়ে ভাই দেখলে সাক্ষাতে দেখা হলে আপনি বুঝবেন আমি আপ্রাণ চেষ্টা করতেছি। আব্দুল জাহির আনাস, 71, ঢাকা। ইরান যুদ্ধের আঁচ লাগতে শুরু করেছে বাংলাদেশও। বিশেষ করে হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ঝুঁকি বাড়ছে কারখানায় জ্বালানি সরবরাহ ঘিরে। ফলে উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কায় বহু উদ্যোক্তা। অন্যদিকে উপসাগরীয় দেশগুলোতে পণ্য পাঠাতে গিয়েও সংকটে পড়ছেন কেউ কেউ। মইনুল হাসানের রিপোর্ট। দিন যতই যাচ্ছে অস্থিরতা বাড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। ড্রোন আর মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাস তেল উৎপাদন কারখানাগুলো। জ্বালানি সরবরাহ বন্ধ হরমুজ প্রণালী দিয়ে, যার ফলে দুশ্চিন্তায় এখন পুরো বিশ্ব। ওই পথে সরবরাহ ব্যাহত হয় বিশ্বজুড়ে বেড়েছে জ্বালানির দাম। এরই মধ্যে এশিয়ার বাজারে প্রতি ব্যারেল ছাড়িয়েছে $83। আকাশ ছুঁয়েছে গ্যাসের দামও।
তথ্য বলছে গত অর্থ বছরে ওই দেশগুলোর সাথে এই পথে বাংলাদেশের বাণিজ্য হয়েছে পৌনে $700 কোটি, যেখানে $600 কোটি পণ্য আমদানি করেছে বাংলাদেশ। বিশেষ করে দেশের শিল্প কারখানায় জ্বালানির সিংহভাগের যোগান আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, ফলে চিন্তার ভাঁজ ব্যবসায়ীদের কপালে। এমনিতেই তো আমি আমার ক্যাপাসিটির আন্ডার ক্যাপাসিটিতে আমি রান করতেছি, এটা তো একটা লস। এরপরে যেটা আছে সেটাও যদি আমি টাইমলি না করতে পারি তাহলে আরও লস, মানে মরার উপর খাড়ার ঘা। আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রে আমরা বাধাগ্রস্ত হব। আমাদের র মেটেরিয়ালস আসতে বাধাগ্রস্ত হবে ইউরোপ থেকে, এবং আমাদের রপ্তানির মেজর অংশ ইউরোপে আমেরিকায় যায়, সেটা বাধাগ্রস্ত হবে। অন্য রুট দিয়ে ঘুরে গেলে সুয়েজ ক্যানেল, আফ্রিকা বা উত্তর দিয়ে যদি ঘুরে যায় তাহলে ফ্রেট বেশি লাগবে, সময় বেশি লাগবে, সুতরাং আমরা ক্ষতিগ্রস্ত হব। এমনিতে দীর্ঘদিন ধরেই জ্বালানি সহ নানা সংকটে দেশের রপ্তানি খাত। চ্যালেঞ্জ ছিল ট্রাম্পের শুল্ক আরোপে, যার প্রভাবে 7 মাস ধরে কমছে রপ্তানি আয়। ফলে নতুন করে এই যুদ্ধ ক্ষত তৈরি করবে দেশের ব্যবসা বাণিজ্যে। এমন অবস্থায় কলকারখানা বন্ধ হওয়ার পাশাপাশি কর্মসংস্থান হারানোর শঙ্কা করছেন ব্যবসায়ীরা। গ্যাস না আসলে আমাদের চুলা চলবে না, আমাদের ইন্ডাস্ট্রি চলবে না, আমাদের বিদ্যুৎ উৎপাদন হবে না, আমাদের রপ্তানি বাধাগ্রস্ত হবে, আমাদের আমদানি বাধাগ্রস্ত হবে। সামগ্রিকভাবে দেশে একটা অর্থনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এটার মূল সমস্যা হবে মুদ্রাস্ফীতি বেড়ে যাবে, জিনিসপত্রের দাম বেড়ে যাবে, আমাদের আয় কমে যাবে, প্রচুর লোকের চাকরি চলে যাবে। বায়ারদের একটা কনসার্ন ছিল ইলেকশনটা কেমন হবে, আদৌ ইলেকশন হবে কিনা। তা একটা ভালো ইলেকশন হয়েছে, কনফিডেন্স যখনই ফিরে আসতে শুরু করলো তখন এই যুদ্ধটা শুরু হলো। তো সুতরাং এখন আমাদেরকে এই মুহূর্তে অবজার্ভ করতে হবে যে এটা কোন জায়গায় আমাদের ইম্প্যাক্ট করে। আবার এই যুদ্ধ যদি লম্বা সময়ের জন্য চলে তা সেটার সাথে আমাদেরকে খাপ খাইয়ে নিতে হবে। এরই মধ্যে জ্বালানির বিকল্প উৎসের খোঁজ শুরু করেছে সরকার, যাতে গুনতে হবে বাড়তি অর্থ, লাগতে পারে অতিরিক্ত সময়ও। ব্যবসায়ীরা মনে করেন সেই চাপ উদ্যোক্তাদের ঘাড়ে চাপলে কঠিন হবে টিকে থাকা। সাপ্লাই চেইন যদি ডিসরাপশন হয়, যেটা ইতিমধ্যে হয়েছে, তাহলে এখানে জ্বালানি নিয়ে আমাদের নতুন যে সোর্স, সেই সোর্সগুলা পেতে একটা গ্যাপ তৈরি হয় কিনা। আমরা আশা করব সরকার এ ব্যাপারে খুব দ্রুত সিদ্ধান্ত নিয়ে অল্টারনেটিভ সোর্সের চেষ্টা করবে, যেখান থেকে আমরা অন্তত আমাদের বেসিক যে জ্বালানি সেটা পেতে পারি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র ও মালয়েশিয়া থেকে জ্বালানি সহায়তা চেয়েছে বাংলাদেশ। আমাদের এখানে রাজনৈতিক পট পরিবর্তনের পরে বেশ। মইনুল হাসান, ৭১, ঢাকা। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ। বর্তমানে জ্বালানি তেলের যে মজুদ আছে তা দিয়ে মাসখানেক চলবে বলে জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। জানান বিকল্প উপায়ে সংকট সমাধানের চেষ্টা চলছে। মার্কেটে আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত পরিবহন কম ব্যবহার সহ জ্বালানি সাশ্রয়ের আহ্বান জানান মন্ত্রী। শারমিনীরা রিপোর্ট। ক্ষেপণাস্ত্র আর গোলাবারুদের আঘাতে জ্বলছে মধ্যপ্রাচ্য, যার উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা বিশ্বে। আরব দেশগুলো থেকে বন্ধ জ্বালানি উত্তোলন ও পরিবহন, ফলে বিশ্ববাজারে বেড়েছে তেল ও গ্যাসের দাম, যার ধাক্কা লেগেছে বাংলাদেশেও। বুধবার সচিবালয়ে মন্ত্রী জানান, দেশে জ্বালানি তেল ও গ্যাসের যে মজুদ আছে তা দিয়ে এই মাস চলবে। তবে যুদ্ধ দীর্ঘ হলে বাড়বে সংকট। যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া সহ বিকল্প বাজার থেকে জ্বালানি কেনার চেষ্টা চলছে বলেও জানান তিনি। যুদ্ধ যতদিন থাকবে ততদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ, তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। এই অবস্থায় জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানিয়েছে সরকার। মার্কেটের আলোকসজ্জা সীমিত করা, ব্যক্তিগত গাড়ি কম ব্যবহার সহ নানা উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। সাপ্লাই লাইন স্লো হয়ে গেছে, যা আছে সেইটাই আমরা সাশ্রয়ভাবে ব্যবহার করব। এর জন্য দেশের মানুষকেও, জনগণকেও, নাগরিককেও এটাকে বুঝতে হবে, বুঝে আমাদের সাথে সহযোগিতা করতে হবে এবং অপচয়টা বন্ধ করতে হবে। এই যে এখন মার্কেটগুলোতে আলোকসজ্জা করা, পৃথিবীতে যুদ্ধ চলছে, এর মধ্যে আলোকসজ্জা করার তো প্রয়োজন নাই। এ সময় অভিযোগ করেন, জ্বালানি তেল ভারতে পাচার হচ্ছে, যা বন্ধে সীমান্তে কঠোর বার্তা দেওয়া হয়েছে। আমরা অল ডিসিদেরকে, বর্ডার এরিয়ার ডিসিকে বলে দিচ্ছি ইয়েতে, এবং ওই এরিয়াতে আমরা ডিজেল বিক্রিতে রেশনিং করতেছি। শারমিনীরা, ৭১, ঢাকা। ইরান ইসরায়েলের যুদ্ধের প্রভাবে হু হু করে বাড়ছে তেলের দাম। সবশেষ তথ্য অনুযায়ী ৩% বেশি বেড়ে প্রতি ব্যারেল উঠেছে $84।
মূলত হরমুজ প্রণালী বন্ধে আটকা পড়েছে তেল গ্যাসবাহী কার্গো জাহাজগুলো। এই পথে বিশ্বের মোট অপরিশোধিত তেলের 1/5 সরবরাহ হয়ে থাকে। এছাড়া মধ্যপ্রাচ্যের হামলায় বন্ধ সৌদি আরামকো সহ গুরুত্বপূর্ণ তেল শোধনাগারগুলো, যার ফলে যুদ্ধ শুরুর আগে $70 ঘরে থাকা তেলের দাম পৌঁছেছে $84। ডিবিএস ব্যাংক সহ ব্রোকারেজ বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদে যুদ্ধ স্থায়ী হলে ব্যারেল প্রতি $150 পৌঁছাতে পারে তেলের দাম। দর্শক, জ্বালানি তেলের বেচা বিক্রি সাধারণ মানুষের প্রতিক্রিয়া আমরা জানবো। আমাদের সাথে সহকর্মী রাকিব হোসেন এই মুহূর্তে যুক্ত হচ্ছেন। রাকিব হোসেন, আপনি জানেন যে ইরান ইসরায়েলের যুদ্ধের প্রভাবে হু হু করে বাড়ছে তেলের দাম। মধ্যপ্রাচ্যের এই যে চলমান সংঘাত, জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বাংলাদেশ, একটু জানাবেন যে জ্বালানি তেলের বেচা বিক্রি সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন দেখছেন? লেনিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তেলের সংকট সারা বিশ্বে তৈরি হয়েছে এই যুদ্ধের কারণে, তেমনি বাংলাদেশেও কিন্তু একটা সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। তো আমরা এখন আছি তেজগাঁওর সাউদার্ন পেট্রোল পাম্পে। এখানে মূলত ডিজেল, অকটেন এবং সিএনজি গ্যাস, অটো গ্যাস এই চারটা পণ্য পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত কিন্তু পূর্বের দামে বিক্রি হচ্ছে, অর্থাৎ প্রতি লিটার ডিজেল বিক্রি হচ্ছে 100 টাকা এবং প্রতি লিটার অকটেনের দাম 120 টাকা এবং সিএনজি গ্যাস ইউনিট প্রতি বিক্রি হচ্ছে 43 টাকা এবং এলপি যে অটো গ্যাস আছে সেটি বিক্রি হচ্ছে 61 টাকা। তো আপনি দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ির কি লম্বা লাইন এই পাম্পে রয়েছে। ডিজেল অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে সকাল থেকে এবং হচ্ছে অটো গ্যাস, সিএনজি গ্যাসের সাপ্লাইও ঠিক আছে, কিন্তু অকটেনের সংকট তৈরি হয়েছে এই পাম্পে। আমরা খোঁজ খবর নিয়ে যতটুকু জেনেছি যে সকাল 8:30টায় অকটেনের সরবরাহ শেষ হয়ে যায়। এরপর থেকে এখন পর্যন্ত এই পাম্পে অকটেন সরবরাহ করা যাচ্ছে না। কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জের গোদনাইল থেকে এই তেলের গাড়িটি এসেছে, এখন পর্যন্ত সরবরাহ শুরু হয়নি। তবে আমরা যতটুকু জেনেছি যে নারায়ণগঞ্জের গোদনাইলে গতকালকে পর্যন্ত যে পরিমাণ সাপ্লাই ছিল, আজকে কিন্তু সেই সাপ্লাইটা অব্যাহত নাই, অর্থাৎ যারা 3 গাড়ি তেল চাচ্ছেন তাদেরকে 1 গাড়ি তেল দিচ্ছেন, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বাইকার এবং প্রাইভেট গাড়ির যে ড্রাইভাররা আছেন তারা ভিড় করেছেন। আমরা এখানে পাম্পের কর্তৃপক্ষ যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে চাহিদার চেয়ে অনেকে বেশি নিয়ে যাচ্ছেন এবং এই কারণেই কিন্তু ক্রাইসিসটা তৈরি হচ্ছে, যেটা আসলে চলমান থাকলে এই পাম্পগুলোতে আসলে সংকট আরও বেড়ে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে তেলের এই যখন পরিস্থিতি, তখন কিন্তু সবাইকে যেমন সরকারের পক্ষ থেকে সাশ্রয়ের পরামর্শ দেওয়া হয়েছে, তেমনি কিন্তু জ্বালানি তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে। সেজন্য সবাইকে কিন্তু সতর্ক থাকতে হবে। লিনিয়া, আপনাকে অনেক ধন্যবাদ রাকিব হোসেন আমাদের সাথে যুক্ত হবার জন্য। ইরান যুদ্ধের প্রভাব থেকে বের হতে পারছে না পুঁজিবাজার। সপ্তাহের শেষ কার্যদিবসেও কমেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক। এ নিয়ে টানা 3 দিন পতনের ধারায় ঢাকার শেয়ার বাজার। এদিন লেনদেন শুরুর 2 ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। বেলা 12টা পর্যন্ত DACX সূচক কমেছে 62 পয়েন্ট, অবস্থান করছে 5260 পয়েন্টে। কমেছে DSE সরিয়া সূচক এবং DSE 30 সূচকও। এই সময় লেনদেন হওয়া 375টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর কমেছে 257টির, দর বেড়েছে 71টির এবং দর অপরিবর্তিত রয়েছে 61টির। এই সময় লেনদেন হয়েছে 218 কোটি টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ CSE এর সার্বিক সূচকও কমার মধ্য দিয়ে চলছে লেনদেন। দেশের আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। সামনে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নতুন সরকারকে। গবেষণা সংস্থা সিপিডির গোল টেবিল বৈঠকে এমন মন্তব্য করেছেন বক্তারা। এ সময় প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা জানান, ভোগ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তুলতে মনোযোগ দেবে সরকার। আরো জানাচ্ছেন রাকিব আল সাবেদ। অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক নানা চ্যালেঞ্জ নিয়ে ক্ষমতায় এসেছে বর্তমান সরকার। স্বল্প কিংবা দীর্ঘমেয়াদী চ্যালেঞ্জ কিভাবে মোকাবেলা করতে হবে তা তুলে ধরতেই এই বৈঠকের আয়োজন করে গবেষণা সংস্থা সিপিডি। শুরুতেই অর্থনৈতিক দুরবস্থার কথা তুলে ধরেন পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান। বলেন, রাষ্ট্রের আর্থিক ব্যবস্থা পুরোপুরি ভেঙে গেছে। ব্যাংক থেকে সরকারের মাত্রাতিরিক্ত ঋণে দুর্বল হয়ে পড়েছে পুরো খাত। তাই আগামীতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণী সরকারের অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ সময় ডেইলি স্টার সম্পাদক বলেন, আমলাতন্ত্রকে সঠিকভাবে পরিচালনা করতে বাধার মুখে পড়বে সরকার। ফিসক্যাল ডিসিপ্লিন
বা রাষ্ট্রের আর্থিক ব্যবস্থাপনা একেবারেই ভেঙে পড়েছে। এর আগে আমরা দেখেছি যে ব্যাংকিং খাতের যে আসল চেহারাটা সেটা কিন্তু দেখা যায়নি, এবং যার কারণেই যখন কিউআর করা শুরু হলো স্বাস্থ্যটা আর কেমন দুর্বল সেটা প্রকাশিত হয়েছে। ব্যুরোক্রেসিকে হ্যান্ডেল করা এই নতুন সরকারের একটা বিরাট একটা চ্যালেঞ্জ হবে। বৈঠকে ব্যবসায়ীরা অভিযোগ করেন গ্যাস সংযোগ না পাওয়ায় বিনিয়োগ করতে পারছেন না অনেকেই। একই সাথে উচ্চ সুদহারও বিনিয়োগ বিমুখ করছে উদ্যোক্তাদের। ব্যাংক থেকে ঋণ নিয়ে যারা বিনিয়োগ করছেন না তাদের আইনের আওতায় আনার দাবি জানান আইসিসি বাংলাদেশের সহসভাপতি। যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় ভালো জায়গায় আসবে না। আজকে পলিসি দিলেন, বেসড অন দিস পলিসি একটা ইন্ডাস্ট্রি হলো, ভেরি নেক্সট ইয়ার পলিসি চেঞ্জ হয়ে গেল। সেই জায়গাটা আমাদেরকে কনসিস্টেন্ট থাকতে হবে। এই যে 300টা ফ্যাক্টরি বিজিএম এর বন্ধ হয়ে গেল, এর মধ্যে আমি মনে করি বেশ অর্ধেকই হচ্ছে ব্যাংকের দোষ। এ সময় ভোগ নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে বিনিয়োগ বান্ধব অর্থনীতি গড়ে তোলার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা। জানান বিশেষ নজর দেওয়া হবে পুঁজিবাজারেও। বৈষম্যহীন আর্থসামাজিক উন্নয়ন এবং টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা বাড়ানো যায়। নিয়োগ, উৎপাদন, কর্মসংস্থান, কর। এখন যদি আমি করের সংস্কৃতির মধ্যে না যেতে চাই তাহলে তো এটা সম্ভব না। আলোচনায় উঠে আসে শুধু পরিকল্পনা নয় বরং এর বাস্তবায়নও আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করাই হবে বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। রাকিব আল জাবেদ, ৭১, ঢাকা। শুল্কে সংগ্রহিত অর্থ ব্যবসায় প্রতিষ্ঠানগুলোকে ফেরত দেবার জন্য নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালত। ম্যানহাটনের আন্তর্জাতিক বাণিজ্য আদালতের বিচারক রিচার্ড ইটন শুল্ক ছাড়া আমদানির চালানের প্রবেশ খরচ চূড়ান্ত করার জন্য কাস্টমস এবং সীমান্ত সুরক্ষাকে নির্দেশ দেন। একই সাথে শুল্কের অর্থ সুদসহ অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দিয়েছেন তিনি। ট্রাম্পের বাণিজ্য নীতিতে যুক্তরাষ্ট্রের সরকার ১৩০ বিলিয়নের বেশি শুল্ক সংগ্রহ করেছিল, যা পরে অবৈধ বলে ঘোষণা করে দেশটির সর্বোচ্চ আদালত। যদিও প্রায় সাথে সাথে আবার 10% শুল্ক জারি করেন ট্রাম্প। দর্শক, এই ছিল এখনকার বিজনেসের আয়োজনে। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।